সম্প্রতি ভারতের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য আন্তর্জাতিক স্তরে এমন এক ষড়যন্ত্র করা হয়েছিল যা কিন্তু ভারত এক নিমেষে ভেস্তে দিল। পাকিস্তান এবং ইউরোপীয় ইউনিয়নের অষ্টম স্ট্র্যাটেজিক ডায়ালগের পর একটি যৌথ ইস্তাহার জারি করা হয়, আর সেখানে অত্যন্ত ধৃষ্টতার সাথে টেনে আনা হয় ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু ও কাশ্মীরকে। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মতোই কাশ্মীর ইস্যুকে একই আসনে বসানোর চেষ্টা। এক্ষেত্রে পাকিস্তান এবং ইউরোপীয় ইউনিয়ন একত্রে করে এই যৌথ বিবৃতি আমাদের সামনে কিন্তু নিয়ে আসে। ভারত ঘণ্টাখানেকের মধ্যেই এর কিন্তু পাল্টা একটি বিবৃতি জারি করে। একেই বলা হচ্ছে দিল্লির চাণক্য নীতি, যা ব্রাসেলস থেকে ইসলামাবাদ সবার ঘুম এক ঝটকায় উড়িয়ে দিল। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট এবং রূঢ় ভাষায় জানিয়ে দিয়েছে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের চিরন্তন এবং অবিচ্ছেদ্য অংশ, যা ছিল, আছে ও থাকবে। যাদের এই বিষয়ে কোনো কথা বলার এখতিয়ারই নেই, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, সে বিষয়ে যদি কথা বলে তাহলে ভারতও কিন্তু তাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে। অর্থাৎ ইউরোপ এক্ষেত্রে সরাসরি কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিককরণের কিছুটা করার চেষ্টা করেছে ভারতের সরকারকে বিপাকে ফেলার জন্য, যা ভারত কোনো অবস্থাতেই মেনে নেবে না, তা কিন্তু স্পষ্ট। আজকের এই প্রতিবেদনে আমি এমন কিছু জিনিস বা খবর বিশ্লেষণ করব যা সকলের জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে একটি ইতিহাসকে টেনে এনে ভারতের নাম, সম্মান এবং ভারতের যে সার্বভৌমত্বের অধিকার সেটাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাসে একটু এক্ষেত্রে ফিরে যাওয়া দরকার। কাশ্মীর নিয়ে পাকিস্তানের কান্নাকাটি কিন্তু নতুন নয়। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ব্রিটিশদের দেওয়া নিয়ম অনুযায়ী দেশীয় রাজ্যগুলোর সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল যে তারা কোন রাষ্ট্রে যোগ দেবে। জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং সম্পূর্ণ আইনিভাবে স্বাধীন ইচ্ছায় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করে ভারতের সঙ্গে যুক্ত হন। অর্থাৎ আইনত এবং ঐতিহাসিকভাবে কাশ্মীর কিন্তু ভারতের। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তৈরি করে পাকিস্তান, যারা 1947 সালে কাশ্মীরে উপজাতি ছদ্মবেশে সেনা পাঠিয়ে কাশ্মীরের একটা বড় অংশ দখল করে, যা আজকে আমরা পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত করেছি। তৎকালীন ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া হয়। তা ভুল বা ঠিক এখন বহু আলোচনা হয়, কিন্তু এই পুরো ইস্যুটি রাষ্ট্রসংঘে যাওয়ার পরে কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক বিবাদ হিসাবে স্বীকৃতি পেয়ে যায়, যা সলিউশন আজ অব্দি আমরা পাইনি। পরবর্তীকালে 1971 সালে সিমলা এগ্রিমেন্ট এবং 1999 সালে লাহোর ঘোষণার পর আন্তর্জাতিকভাবে শিলমোহর পড়ে যায় যে কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। এখানে কোনো তৃতীয় পক্ষ, যেমন রাষ্ট্রপুঞ্জ, চীন কিংবা ইউরোপীয় ইউনিয়ন, তাদের কথা বলার কোনো অধিকার নেই। সেই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের বিবৃতি ভারত কোনোভাবেই সমর্থন করছে না, তা কিন্তু পরিষ্কার। হঠাৎ করে এই অষ্টম পাকিস্তান স্ট্র্যাটেজিক ডায়ালগে পাকিস্তান বা ইউরোপ কেন কাশ্মীর প্রসঙ্গ নিয়ে এলো? কারণ এই মুহূর্তে পাকিস্তান কার্যত দেউলিয়া, তাদের অর্থনীতি ধ্বংসের মুখে। নিজেদের দেশের আমজনতার নজর ঘোরাতে এবং আন্তর্জাতিক স্তরে একটি প্রাসঙ্গিকতা পেতে বারবার এই কাশ্মীর কার্ড খেলেছে এই পাকিস্তান। আসলে যদি আপনারা তলিয়ে ভাবেন তাহলে দেখবেন পাকিস্তানের এই ছটপটানি বেড়ে গেছে 2019 সালের 5ই আগস্টের ইতিহাস থেকে। সেদিন নরেন্দ্র মোদীর ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বা 370 ধারা চিরতরে বিলুপ্ত করে দেয়। 370 ধারা বিলুপ্ত করার পর পাকিস্তান সমস্ত রাজনৈতিক এজেন্ডা যেগুলো তৈরি করার চেষ্টা করেছিল ভারতের বিপক্ষে, সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তারা ভেবেছিল কাশ্মীরের রক্তগঙ্গা বইবে, কিন্তু বাস্তবে যা হলো তা পাকিস্তানের পক্ষে ডাইজেস্ট করা কিন্তু কার্যত অসম্ভব। কাশ্মীর এবং লাদাখ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গেল। কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হলো, বিভিন্ন ফান্ডিং বন্ধ হয়ে যায় এবং ভারত দেখিয়ে দিল এই কাশ্মীর কোনো অশান্ত উপত্যকা নয়। G20-র মতো আন্তর্জাতিক সম্মেলনও সফলভাবে অনুষ্ঠিত হলো এই কাশ্মীরে। বিশ্বের বড় বড় নেতারা কাশ্মীরে এসে শিকারা রাইট করলেন, সেলফি তুললেন এবং গোটা বিশ্বে কাশ্মীরের ভাবমূর্তি কিন্তু হঠাৎ করেই একটা অন্য রকম চিত্র আমাদের সামনে কিন্তু প্রতিষ্ঠিত করলো। যে কাশ্মীরে একসময় জাতীয় পতাকা তুলতে গেলে বুলেট খেতে হতো, সেই কাশ্মীর আজ লাল চকে তেরঙ্গা পতাকার নিচে আজকে আবদ্ধ, মানুষ শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তান ক্রমাগত সেই কাশ্মীরকে কিন্তু অশান্ত করার চেষ্টা করছে।
কিন্তু আজকে সেই কাশ্মীরকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কমেন্ট করলো, মন্তব্য পেশ করলো, তা কিন্তু ভারতের কাছে অত্যন্ত অসম্মানজনক এবং ভারত ঘন্টাখানেকের মধ্যে এর পাল্টা বিবৃতি দিয়েছে, যাকে বলা হচ্ছে ক্যাটাগরিক্যাল রিজেকশন, অর্থাৎ ডিপ্লোম্যাটিক স্তরে অফেন্সিভ ডিপ্লোমেসি বা কড়া নিন্দা। কেন হঠাৎ করে এই ধরনের ডিপ্লোমেসিকে ভারত প্রশ্রয় দেয়নি, বিষয়টা বুঝতে হবে। ইউরোপীয় ইউনিয়ন যদি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কাশ্মীর নিয়ে মন্তব্য করতে পারে, তাহলে ভারতও ভবিষ্যতে যে চুপ করে থাকবে না তা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের নিজস্ব উঠোনে অনেক সমস্যা, বিভিন্ন দেশের বর্ডার ওরিয়েন্টেড একাধিক সমস্যা তো আছেই, কিন্তু সেখানে যদি হঠাৎ করে ভারত একটি কমেন্ট করে, তাহলে পরিষ্কারভাবে ইউরোপের আভ্যন্তরীণ কোন্দল যে সামনে আসবে তা কিন্তু পরিষ্কার। আজকের দিনে ইউরোপীয় ইউনিয়নের জন্য ভারত একটি বড় বাজার। ভারতের মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আজ ইউরোপের যে কোনো দেশের থেকে কিছুটা হলেও বেশি। ইউরোপের বহু কোম্পানি ভারতের বাজারের উপর নির্ভরশীল। ভারতকে এবার অর্থনৈতিক শক্তিকে কূটনীতি অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে, এবং এটা বাস্তব। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শক্তিশালী ফ্রি ট্রেড এগ্রিমেন্টও হয়েছে। ফলে সব মিলিয়ে যখন ভারত এবং ইউরোপ ক্লোজ আসতে শুরু করেছে, তখনই পাকিস্তানের ফাঁদে পা দিল ইউরোপ, সেটাও কিন্তু আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে। পরিশেষে পরিষ্কার বলতে হয় যে কাশ্মীর ইস্যুটিকে নিয়ে পাকিস্তান কখনো রাষ্ট্রসংঘ কিংবা কখনো ইউরোপের দ্বারপ্রান্তে যেভাবে ঘুরছে, তা কিন্তু এবার শেষ করার পালা। অর্থাৎ ভারতকে হয়তো অ্যাগ্রেসিভ স্টেপ নিতে হবে আগামী কিছুদিনের মধ্যে। অপারেশন সিন্দুরে যেরকম ধাক্কা এই পাকিস্তানের আসিম মনির খেয়েছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এই ধাক্কাটা এখনো ভুলতে পারেনি, এবং দেশের আভ্যন্তরীণ একাধিক জায়গায় যেভাবে বিএলএ এবং টিটিপি ক্রমাগত পাকিস্তান সেনাকে উড়িয়ে দিচ্ছে, তারপর সেই কাশ্মীর এবং ভারতকে আশ্রয় করা ছাড়া তাদের কাছেও নতুন কোনো অস্ত্র কিন্তু আর বেঁচে নেই। কিন্তু ভারত কি করবে? পাল্টা অ্যাকশনে ঝাঁপাবে কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে ইউরোপ যেভাবে পাকিস্তানের ফাঁদে পা দিল, তা ভারত যেভাবে রিজেক্ট করলো, সেটাও কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে এক দৃষ্টান্ত হয়ে থেকে গেল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।